তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের যাদের ইতিহাস বা হিস্ট্রি সাবজেক্টটি রয়েছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমি তোমাদের এই ইতিহাস বা হিস্ট্রি সাবজেক্টের একটি 8 নম্বরের বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। প্রশ্নটি তোমরা দেখে নাও। প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব। এই প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। উত্তর, তোমাদের উত্তর লেখার ক্ষেত্রে প্রথমে একটা ভূমিকা বা ইন্ট্রোডাকশন লিখতে হয়। ভূমিকা, আমি কি ভূমিকা লিখেছি তোমরা দেখে নাও। ভূমিকা, কৌটিল্যের রাষ্ট্র সম্পর্কিত রাজনৈতিক চিন্তাধারার মধ্যে অন্যতম মতবাদ হলো সপ্তাঙ্গ মতবাদ বা সপ্তাঙ্গ তত্ত্ব। মানব শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মতো তিনি রাষ্ট্র ব্যবস্থারও 7টি অঙ্গ প্রত্যঙ্গের কথা উল্লেখ করেছেন। সপ্তাঙ্গ তত্ত্ব অনুযায়ী রাষ্ট্রের এই 7টি অঙ্গ বা উপাদান হল স্বামী, অমাত্য, জনপদ, দুর্গ, কোষ, দণ্ড এবং মিত্র। এর পরবর্তী পয়েন্ট, রাষ্ট্রের 7টি উপাদান, অর্থাৎ রাষ্ট্রের এই 7টি উপাদান কি কি 7টি উপাদান রয়েছে কৌটিল্য যা বলেছেন তোমরা দেখে নাও। প্রথম উপাদান রাজা বা স্বামী। কৌটিল্য সপ্তাঙ্গ তত্ত্বের প্রথম সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হল স্বামী। তার মতে রাষ্ট্রের প্রধান হিসাবে স্বামীকে রাজাও বলা হয়। স্বামী বা রাজা হলেন সকল কর্তৃত্বের উৎস ও সমগ্র প্রশাসন ব্যবস্থার ভরকেন্দ্র। স্বামী বা রাজা দণ্ড প্রয়োগের মাধ্যমে সব রকম অরাজকতা থেকে রাষ্ট্রকে রক্ষা করেন। কৌটিল্যের মতে স্বামী বা রাজা সমাজতান্ত্রিক শাসক ছিলেন না, তিনি ছিলেন সার্বভৌম। তিনি কারোর কাছে আনুগত্যশীল ছিলেন না। কৌটিল্য স্বামী বা রাজার 4টি গুণাবলীর কথা উল্লেখ করেছেন। এগুলি হলো, অর্থাৎ এই কী গুণের কথা বলেছেন তোমরা দেখে নাও। ক, অভিগামিক গুণ, সত্যনিষ্ঠা, ধর্মপরায়ণ, বিনয়, শিক্ষার আকাঙ্ক্ষা প্রভৃতি হলো স্বামী বা রাজার অভিগামিক গুণ। খ, প্রজ্ঞাপন গুণ, কোনো সমস্যা দ্রুত ও সঠিকভাবে বুঝে নেওয়া, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রভৃতি হলো স্বামী বা রাজার প্রজ্ঞাপন গুণ। গ, উত্থান গুণ, সাহস এবং দ্রুততার সঙ্গে সব রকম কাজ শেষ করার ক্ষমতাই হলো স্বামী বা রাজার উত্থান গুণ। এরপর ঘ, আত্মসম্পদ গুণ, ইন্দ্রিয় সংযম, বাক্য সংযম, স্মৃতিশক্তি, বিপদকালে অবিচলিত থাকা প্রভৃতি হলো স্বামী বা রাজার আত্মসম্পদ গুণ। এই 4টি গুণের কথা কৌটিল্য বলেছেন। এরপর 2 নম্বর পয়েন্ট কি রয়েছে দেখতে পাচ্ছ, অমাত্য বা মন্ত্রী। এই পয়েন্টের ব্যাখ্যাটা তোমরা বুঝে নাও। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান হলো অমাত্য বা মন্ত্রী। অমাত্য বলতে মন্ত্রী সহ সকল উচ্চপদস্থ কর্মচারীদের বোঝায়। কৌটিল্যের মতে অমাত্য অবশ্যই দেশজ হবেন এবং স্বামী বা রাজার অনুগত থাকবেন। অমাত্যদের প্রধান কাজ হলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে স্বামী বা রাজাকে সর্বত্রভাবে সাহায্য করা। কৌটিল্যের মতে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী অমাত্যদের নিয়োগ করতে হবে। এক্ষেত্রে ধর্ম, অর্থ, কাম ও ভয় 4 প্রকার উপধারার দ্বারা তাদের সততার পরীক্ষা নেওয়া উচিত এবং অমাত্য বা মন্ত্রীদের অবশ্যই প্রজ্ঞা, সংহতি, সাহস ও অনুগত্য প্রভৃতি গুণাবলীর অধিকারী হতে হবে। কৌটিল্য তার অর্থশাস্ত্রে বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের অমাত্য বা মন্ত্রীর নিয়োগের কথা বলেছেন, যেমন পুরোহিত, কোষাধ্যক্ষ, রাজদূত, দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচারক প্রমুখ। এরপর 3 নম্বর পয়েন্ট, জনপদ। এই পয়েন্টের ব্যাখ্যাটা তোমরা বুঝে নাও। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বের তৃতীয় গুরুত্বপূর্ণ উপাদান হলো জনপদ। কৌটিল্য জনপদ বলতে রাষ্ট্রের ভূখণ্ড ও তার অধিবাসীদের বুঝিয়েছেন। উর্বর ভূমি, প্রচুর অরণ্য সম্পদ, খনিজ সম্পদ এবং উৎকৃষ্ট মানের গোচারণ ভূমিকে তিনি আদর্শ ভূখণ্ড বলেছেন। জনসমষ্টি বা অধিবাসী প্রসঙ্গে বলেছেন, প্রতিটি গ্রামে কমপক্ষে 100 এবং সর্বাধিক 500, অর্থাৎ 100 থেকে 500 পরিবার বসবাস করবে। এই জনসমষ্টি রাজভক্ত, সুভদ্র, কৃষিজীবী এবং
স্বামী বা রাজার অনুগত থাকবে। এরপর 4 নম্বর পয়েন্ট আছে কি দেখতে পাচ্ছ, দুর্গ। এই পয়েন্টের ব্যাখ্যাটা তোমরা বুঝে নাও। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বের চতুর্থ গুরুত্বপূর্ণ উপাদান হলো দুর্গ। সাধারণত সুরক্ষিত রাজধানীর পরিকল্পনাকেই কৌটিল্য দুর্গ বলে অভিহিত করেছেন। কৌটিল্য দুর্গগুলিকে সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করে। রাষ্ট্রের সুরক্ষার জন্য কৌটিল্য 4 ধরনের দুর্গের কথা বলেছেন। এগুলি হলো জলদুর্গ, জলদুর্গ, গুহা বা পার্বত্য দুর্গ, মরুদুর্গ এবং বন দুর্গ। এরপর 5 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট কি আছে দেখে নাও, কোষ। এই পয়েন্টের ব্যাখ্যাটা তোমরা বুঝে নাও। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বের পঞ্চম গুরুত্বপূর্ণ উপাদান হলো কোষ। কৌটিল্যের মতে কোষ হলো এমন এক অর্থভাণ্ডার বা রাজার রাজস্ব, বাকিটা তোমরা বুঝে নাও, বাকি নোটসটা, সমগ্র মাধ্যমে উপার্জন করেন অথবা অন্য কোনো সৎ উপায়ে সংগ্রহ করেন। কোষ বা রাজার আর্থিক সক্ষমতার ওপর রাষ্ট্রের শক্তি বা সামর্থ্য অনেকটাই নির্ভরশীল। এরপর 6 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে দণ্ড। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বের ষষ্ঠ গুরুত্বপূর্ণ উপাদান হলো দণ্ড। কৌটিল্য দণ্ড বলতে রাষ্ট্রের দমনমূলক ক্ষমতাকে বুঝিয়েছেন। এক্ষেত্রে সেনাবাহিনী হলো দণ্ডের অন্যতম অংশ। এই দণ্ড বা সেনাবাহিনীর ওপরেই রাষ্ট্রের স্থায়িত্ব নির্ভরশীল। কৌটিল্য মূলত হস্তি, অশ্ব, রথ এবং পদাতিক এই 4 ধরনের বা 4 প্রকার সেনার কথা বলেছেন। সেনাবাহিনী হবে বংশানুক্রমিক, অনুগত, যুদ্ধে পারদর্শী, অজেয় এবং প্রশিক্ষিত। সেনারা রাজার ইচ্ছায় পরিচালিত হবে এবং রাজার নির্দেশ মতো কাজ করবে। সেনাবাহিনীর গঠন হবে সাধারণত ক্ষত্রিয়দের দ্বারা, তবে জরুরি ভিত্তিতে নিম্নবর্গের মানুষদেরও সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা যেতে পারে। এরপর 7 নম্বর পয়েন্ট রয়েছে মিত্র। এই পয়েন্টের ব্যাখ্যাটা তোমরা বুঝে নাও। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বের সপ্তম অর্থাৎ সর্বশেষ গুরুত্বপূর্ণ উপাদানটি হলো মিত্র। কৌটিল্যের মতে মিত্র হলো সেই যার কাছ থেকে বিপদের কোনো সম্ভাবনা থাকে না। আদর্শ মিত্র হবে বংশানুক্রমিক ও অকৃত্রিম, তবে মিত্র সাময়িক এবং কৃত্রিমও হতে পারে। কৌটিল্য 2 ধরনের মিত্রের কথা বলেছেন, যথা সহজ মিত্র। এই পয়েন্টের ব্যাখ্যাটা বুঝে নাও, সেই সাব পয়েন্টটা বুঝে নাও। পিতামহ ও পিতার সময়কাল থেকে যে ধরনের ব্যক্তিদের সঙ্গে মিত্রতার সম্পর্ক রয়েছে তারা হলো সহজ মিত্র। খ, কৃত্রিম মিত্র। এই ধরনের মিত্র হলো অর্জিত মিত্র। এই ধরনের মিত্রতা স্বাস্থ্য, সম্পদ ও জীবনের নিরাপত্তা দেয়। কৌটিল্যের মতে সহজ মিত্রতা কৃত্রিমের চেয়ে উৎকৃষ্ট বা শ্রেষ্ঠ। এরপর মূল্যায়ন, তোমাদের নোটসের শেষে একটা মূল্যায়ন বা উপসংহার লিখতে হয়। আমি যে মূল্যায়নটি লিখেছি তোমরা দেখে নাও। মানব শরীরে যেমন অঙ্গ প্রত্যঙ্গ থাকে তেমনি 7টি অঙ্গের সম্মিলিত ফলই রাষ্ট্র শরীর। পরিস্থিতি বিবেচনায় গুরুত্ব ও প্রাধিকারের পরিবর্তন ঘটালেও সপ্তাঙ্গ হলো একটি একক যার সমষ্টিগত মূল্যই বেশি। কৌটিল্য মনে করেন সপ্তাঙ্গ মিলিত হয়ে, বাকিটা নোটসটা বুঝে নাও, সপ্তাঙ্গ মিলিত হয়ে কার্যনির্বাহ করলে রাষ্ট্ররূপ শরীর সুপরিচালিত হবে, অন্যথায় ব্যাধি বা প্রকোপে আক্রান্ত হয়ে রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হবে। এই ছিল আজকের ক্লাসের একটি 8 নম্বরের বড় প্রশ্নের আলোচনা। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। খুব সহজ সরলভাবে নোটসটি লেখা আছে, তোমাদের আশা করি পড়তে কোনো অসুবিধা হবে না। তোমরা ধীরে ধীরে অল্প অল্প করে মুখস্থ করো এবং না দেখে লেখার চেষ্টা করো। অবশ্যই যদি পরীক্ষায় এই প্রশ্নটি আসে, যদি পড়া থাকে অবশ্যই পরীক্ষায় লিখে আসতে পারবে।
অতি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে ওঠো। আজকের ক্লাসটা এই পর্যন্তই।